প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো এবং সময়ের সদ্ব্যবহার করছো। অর্থাৎ এই সময়ে বাড়িতে একদম বসে না থেকে পড়াশোনাটা করে যাচ্ছ। পড়াশোনা সম্পূর্ণ নিজের উপরে ইচ্ছে করলেই কিন্তু চালিয়ে নেওয়া যায়। তারপরে সার্বিক সহযোগিতায় আমরা শিক্ষকরা তো আছি। তারই ধারাবাহিকতায় তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। হ্যাঁ, আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ের একটি ক্লাসে আমি আমন্ত্রণ জানাচ্ছি শাকিলা চৌধুরী, পল্লবী সহকারী শিক্ষক, পল্লবী, মাজুল ইসলাম মডেল হাই স্কুল। আমি আবারও বলছি, আজকে পাঠ ঘোষণায় আমি শাকিলা চৌধুরী, বিষয় অর্থনীতি, নবম ও দশম শ্রেণী। তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলো অবশ্যই তোমাদের পরিচিত, তারপরেও আমি আবারও এই ছবিগুলো বলছি তোমাদের। এটি হচ্ছে কাগজি মুদ্রা, পাশের ছবিটি হচ্ছে ধাতব মুদ্রা। বুঝতেই পারছো তোমরা, এগুলো হচ্ছে বাংলাদেশি মুদ্রা। আমরা সবাই সাধারণত বাসার লেনদেনগুলো, দৈনন্দিন কাজের লেনদেনগুলো এই মুদ্রাগুলোর মাধ্যমেই করে থাকি। স্ক্রিনে তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি একটি ব্যাংকের লেনদেনের চিত্র। সাধারণত ব্যাংকে গেলেই আমরা এই ধরনের চিত্র দেখতে পাই। এবার আবার লক্ষ্য করি আরেকটি ছবি। এখানে সবাই ভোরবেলা আমরা যেমন নীতিবাক্য পাঠ করি, স্কুলের মাঠে সবাই মিলে যে নীতিবাক্য পাঠ করি, মনে করো তারই একটি ছবি। এই ছবিটি আমি একটা নীতিগত দিক প্রকাশ করার জন্য ব্যবহার করেছি। আবার লক্ষ্য করো আরেকটি ছবি। এটিও স্কুলেই দাঁড়াই আমরা একসাথে। এটি একটি ব্যবস্থাপনার চিত্র। এখানে বাচ্চাগুলো যেভাবে এক সারিতে লাইনে সিস্টেমেটিক ওয়েতে দাঁড়িয়ে আছে, এটাকে আমরা ব্যবস্থাপনার একটি সুন্দর উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। আরও লক্ষ্য করো, এই ছবিটিও সবার কাছে পরিচিত। এটি বাংলাদেশের সুপ্রিম কোর্ট। একে নীতির সূতিকাগার বলা হয়। আরেকটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এটি লন্ডন অফ আই, বাট এখানে আমি চাকা হিসেবে ব্যবহার করেছি। চাকা বোঝানোর জন্য চক্র বা চাকা, একটিকে বোঝানোর জন্য এই চিত্রটি ব্যবহার করেছি। স্ক্রিনে আরেকটি চিত্র দেখতে পাচ্ছ। এটিকে আমরা সবাই চিনি, অর্থনীতির স্টুডেন্টরা সবাই ভালো করেই জানো এটি একটি যোগান রেখা। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম কি হবে? অর্থনীতির পরিচয়, পাঠ 1.4 থেকে 1.6। আজকের পাঠ শেষে শিক্ষণফল হিসেবে আমরা পাব, অর্থাৎ আজকের পাঠ শেষে শিক্ষণফল হিসেবে তোমরা অর্থনীতির নীতিগুলো বর্ণনা করতে পারবে, আয়ের বৃত্তাকার প্রবাহ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করতে পারবে। এবার সবাই বলো তো, অর্থনৈতিক নীতি কি? সাধারণত ভোক্তার চাহিদা, যোগান, ক্রয় ক্ষমতার সুষম বণ্টনই অর্থনৈতিক নীতি। কিন্তু অর্থনীতিতে এর ব্যাপকতা অনেক বেশি। অবশ্যই অর্থনীতিতে এর ব্যাপকতা বেশি। আমাদের সমাজ সম্পদ স্বল্পতার প্রেক্ষিতে অসীম অভাব মোকাবেলা করে। অর্থনীতিবিদ গ্রেগরি মেনকিউর মতে, অর্থনীতির বিভিন্ন ধারণাসমূহ আলোচনার পূর্বে আমাদেরকে অর্থনীতির নীতিসমূহ জানা দরকার। তাহলে চলো অর্থনীতিবিদ গ্রেগরি মেনকিউর মতে অর্থনীতির বিভিন্ন নীতিসমূহ কী সেটা জানার চেষ্টা করি। অর্থনীতির নীতিসমূহকে সাধারণত 10টি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হচ্ছে: মানুষ দেওয়া নেওয়া করে, সুযোগ ব্যয়, মানুষ
প্রান্তিক পর্যায়ে চিন্তা করে, মানুষ প্রণোদনায় সাড়া দেয়, বাণিজ্যে সবাই উপকৃত হয়। অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। একটি দেশের মানুষের জীবনযাত্রার মান সে দেশের দ্রব্য সেবার ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে। একটি দেশের যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। সমাজ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে স্বল্পকালীন দেওয়া নেওয়ার মুখোমুখি হয়। এই 10টি নীতি আমরা অর্থনীতিতে দেখতে পাই। এবার চলো আমরা আবার নীতিগুলো বোঝার চেষ্টা করি। মানুষ দেওয়া নেওয়া করে, অর্থাৎ কোনো কিছু পেতে হলে আমাদেরকে অবশ্যই একটি পছন্দের জিনিস ত্যাগ করতে হয়। সমাজে মানুষ একটি কিছু দেওয়া নেওয়ার বিকল্প অবস্থা সবসময় বেছে নেয়। সরকার যদি বাজেটে সামরিক খাতে বেশি ব্যয় করে, তবে শিক্ষা খাত সহ অন্যান্য বেসামরিক খাতে সেই ব্যয় কমায়। এটিকেই সাধারণত বলা হয় মানুষ দেওয়া নেওয়া করে। সুযোগ ব্যয় হচ্ছে যদি তুমি স্কুলে লেখাপড়া করার সময় ব্যয় করো, তবে তুমি তোমার বাড়িতে বাবা মাকে সাহায্য করতে পারবে না। অর্থাৎ বাবা মাকে সাহায্য করলে তুমি অর্থনৈতিকভাবে তোমার পরিবার লাভবান হতো, সেখান থেকে তোমার পরিবার বঞ্চিত হচ্ছে। তাহলে তোমার লেখাপড়ার সুযোগ ব্যয় হচ্ছে বাড়িতে কাজ করতে না পারা। 3 নাম্বার, মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। সবসময় মানুষ এই প্রান্তিক পর্যায়ে চিন্তা করে, অর্থাৎ তুমি 3টি কলা খেলে। 3 নাম্বার কলাটি হলো তোমার প্রান্তিক কলা। প্রান্তিক কলা খেয়ে তুমি যে তৃপ্তি পাও তার নাম প্রান্তিক উপযোগ। 3 নম্বর কলাটি পেতে তুমি যত টাকা ব্যয় করলে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়। মানুষ প্রণোদনায় সাড়া দেয়। প্রত্যেকটি মানুষ উৎসাহ বা প্রণোদনার একটি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ প্রণোদনা পেলে ওই কাজটি অধিক যত্নের সাথে করে। একেই বলা হয় মানুষ প্রণোদনায় সাড়া দেয়। বাণিজ্যে সবাই উপকৃত হয়। দুটি কোম্পানির মধ্যে যদি ব্যবসায়িক প্রতিযোগিতা বিদ্যমান থাকে, তাহলে সাধারণত ক্রেতারাও সুযোগ সুবিধা পায়, সাথে সেই কোম্পানিটিও সুযোগ সুবিধা পায়। অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। ফার্ম ও পরিবারের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই সাধারণত দ্রব্যের দাম নির্ধারিত হয়। তাই অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত ক্ষেত্রে বাজারের বিকল্প নেই। সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। বাজার ব্যবস্থার অদৃশ্য হাতের ইশারায় চলে। সবসময় ব্যাপারটি অনেক সঠিক নাও হতে পারে। নানা কারণে অদৃশ্য হাত সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। এমনই অবস্থায় সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। সম্পদের সুষ্ঠু ব্যবহারে দুর্নীতির মতো বিষয়গুলি থেকে রক্ষা করার জন্য সরকারি হস্তক্ষেপের দরকার হয়। মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য সেবা উৎপাদন ক্ষমতার উপর। যেসব দেশের দ্রব্য সেবা উৎপাদন করার ক্ষমতা বেশি, সে দেশের জীবনযাত্রার মান উন্নত হয়। উন্নত দেশসমূহে সাধারণত মানুষের উৎপাদন ক্ষমতা বেশি বলে মাথাপিছু আয় সাধারণত অনেক বেশি হয়ে থাকে। সরকার যখন অধিক মুদ্রা ছাপায়, অধিক মাত্রায় মুদ্রা ছাপায়, তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। দ্রব্যমূল্য বেড়ে গেলে সাধারণত দ্রব্য মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ অর্থের মূল্য কমে যায়। সমাজ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে স্বল্পকালীন দেওয়া নেওয়ার সম্মুখীন হয়। দ্রব্য সামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে বলা হয় মুদ্রাস্ফীতি। কোনো দ্রব্যের মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে বলা হয় মুদ্রাস্ফীতি। কোনো শ্রমিক বাজারে প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না, একে বলা হয় বেকার। মূল্যস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে, আর বেকারত্ব কমলে মূল্যস্ফীতি বাড়ে। এই গেল আমাদের অর্থনৈতিক 10টি নীতি। এবার চলো একটি সরল অর্থনীতি সম্পর্কে আমরা জানি। একটি সরল অর্থনীতিতে সাধারণত 2টি প্রতিনিধি থাকে, একটি হচ্ছে ভোক্তা বা পরিবার, আর একটি হচ্ছে উৎপাদক বা ফার্ম। স্ক্রিনে তোমরা একটি আয়ের বৃত্তাকার প্রবাহ দেখতে পাচ্ছ। এই প্রবাহে আমরা দেখতে পাচ্ছি দ্রব্য সেবার বাজার এক সাইডে, আর উপরের দিকে নিচের দিকে উৎপাদনের উপকরণসমূহের বাজার। দ্রব্য সেবার বাজার থেকে সাধারণত ফার্মসমূহ আয় করে,
আর পরিবারসমূহ ব্যয় করে। অপরদিকে উৎপাদনের উপকরণসমূহের বাজার থেকে খাজনা, মজুরি, খাজনা, সুদ বাবদ ফার্মসমূহ ব্যয় করে। ভূমিশ্রম, মূলধন বাবদ পরিবারসমূহ আয় করে। পরিবারসমূহ আবার দ্রব্য সেবার বাজারে সেই আয় ব্যয় করে। এভাবে একটি আয়ের বৃত্তাকার প্রবাহ চলতে থাকে। একেই সাধারণত অর্থনীতিতে আয়ের বৃত্তাকার প্রবাহ বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম আয়ের বৃত্তাকার প্রবাহ কি। আয় এবং ব্যয়ের চক্রাকার আবর্তনকে আয়ের চক্রাকার প্রবাহ বা বৃত্তাকার প্রবাহ বলা হয়। এবার চলো আমরা জানি অর্থনৈতিক ব্যবস্থা কি। সাধারণত সীমিত সম্পদের বিকল্প ব্যবহারই হলো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেশের কল্যাণ বাড়ানো বিশ্বের সব দেশেরই কাম্য। অর্থনৈতিক ব্যবস্থা বলতে অর্থনৈতিক বিধিবিধান, দর্শন, নিয়মকানুন ও পরিবেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হওয়াকেই বোঝায়। তাহলে অর্থনৈতিক বিভিন্ন ব্যবস্থা প্রচলিত রয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাসমূহকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাজার পদ্ধতি, নির্দেশমূলক পদ্ধতি, প্রথাগত বা অর্থনৈতিক ব্যবস্থা। এছাড়া আরও কয়েকটি অর্থনৈতিক ব্যবস্থা বিশদভাবে প্রচলিত রয়েছে। সেগুলো হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থারও কিছু বৈশিষ্ট্য রয়েছে, মিশ্র অর্থব্যবস্থারও কিছু বৈশিষ্ট্য রয়েছে, ইসলামিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী অর্থব্যবস্থাগুলিকে বিভাজন বা পৃথকীকরণ করা হয়। আমরা বইয়ে 1.6 এই অর্থনৈতিক ব্যবস্থাগুলোর বৈশিষ্ট্যগুলো জানতে পারব। এবার চলো এতক্ষণ আমরা যা পড়লাম তা থেকে আমরা কি শিখলাম। তোমরা বলো তো অর্থনৈতিক নীতি কি? আচ্ছা, অর্থনৈতিক নীতি কয়টি? তোমরা ঠিকই বলেছ, অর্থনৈতিক নীতি 10টি। বৃত্তাকার প্রবাহ কাকে বলে? বৃত্তাকার প্রবাহ কাকে বলে আমরা কিছুক্ষণ আগেই স্ক্রিনে দেখেছি এবং বলেছি। নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা যেটুকু শিখলে সেই অনুযায়ী আজকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে। বাড়ির কাজটি করবে। আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বর্ণনা দাও। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমি 4টি ব্যবস্থাকে বুঝিয়েছি। এই 4টি ব্যবস্থার বৈশিষ্ট্য লিখে সুন্দর করে বর্ণনা তৈরি করবে। এরই ভিত্তিতে তোমরা বইয়ে অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। বইয়ে কিছু প্রশ্ন রয়েছে, যেমন মিশ্র অর্থব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ করো, বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে কোন অর্থব্যবস্থার মিল রয়েছে, এ ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো সমাধান করবে। তারপরেও যদি কেউ সমস্যা মনে করো আমাকে ইমেইলে ইনবক্সে মেসেজ করতে পারো, আমি সাহায্য করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।